প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা এই করোনার মুহূর্তে নিজেদের সচেতন থেকে তোমরা ভালো আছো এবং ঠিকমতো পড়ালেখা চালিয়ে যাচ্ছ। খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা কাছে চলে এসেছে, তাই সিলেবাসও শেষ পর্যায়ে। আজকে আমরা সিলেবাসের একেবারে শেষের দিকে অধ্যায় সূচক সংখ্যার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। পূর্বের অধ্যায়ে সূচক সংখ্যার আমরা প্রথম ক্লাসে সূচক সংখ্যার সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সূচক সংখ্যার নির্ণয়ের কিভাবে নির্ণয় করতে হয় সে ব্যাপারে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমরা আমাদের ক্লাসের মূল বিষয়ে ফিরে যাই। আমাদের সূচক সংখ্যা নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে ভিত্তি বছর এবং চলতি বছর কি। ভিত্তি বছর হচ্ছে যে বছরের সাথে তুলনা করে সূচক সংখ্যা নির্ণয় করা হয় সেই বছরকে ভিত্তি বছর বলে। আমরা যদি একটি উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করি, ধরো আমরা এখানে সময় লিখলাম এবং দ্রব্য মূল্য লিখলাম। ধরো আমরা এখানে 2000 সালের কোন দ্রব্যের মূল্য যদি কেজি 50 টাকা হয়, ধরি চাল, এবং 2004 সালে সেই চালের মূল্য যদি 52 টাকা হয়, তাহলে তার সূচক সংখ্যাটা হবে সূচক সংখ্যাটা হচ্ছে 104। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ যে 2000 সালের সাপেক্ষে আমরা যদি 2004 সালের সূচক সংখ্যাটা নির্ণয় করি, তাহলে সূচক সংখ্যাটা হচ্ছে 104। অর্থাৎ 2000 সালে যদি পণ্যটির মূল্য 100 টাকা হতো, তাহলে 2004 সালে পণ্যটির মূল্য 104 টাকা হতো। অর্থাৎ 2000 সালের তুলনায় 2004 সালে 4% পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা 2000 সালের সাপেক্ষে, অর্থাৎ 2000 সালের সাথে তুলনা করে আমরা এই সূচক সংখ্যাটা নির্ণয় করেছি। তাহলে যে সালের সাপেক্ষে বা যে সালের সাথে তুলনা করে আমরা সূচক সংখ্যাটা নির্ণয় করব, সেই সংখ্যাটিকে আমরা ভিত্তি বছর বলবো। আর যে সালের জন্য আমরা সূচক সংখ্যা নির্ণয় করব, সেই সালকে আমরা চলতি বছর বলবো। তাহলে এখানে আমরা 2000 সালের সাপেক্ষে বা 2000 সালের সাথে তুলনা করে আমরা এখানে সূচক সংখ্যা নির্ণয় করেছি, তাই 2000 সাল হচ্ছে ভিত্তি বছর। আর 2004 সালের জন্য আমরা সূচক সংখ্যা নির্ণয় করেছি, তাই 2004 সাল হচ্ছে চলতি বছর। তাহলে শিক্ষার্থীরা, আসো আমরা এখন সূচক সংখ্যার প্রকারভেদ সম্পর্কে জেনে নিই। সূচক সংখ্যার প্রকারভেদ হচ্ছে 3 প্রকার। একটি হচ্ছে মূল্য সূচক সংখ্যা, প্রকারভেদ লিখিনি। একটি হচ্ছে মূল্য সূচক সংখ্যা, আরেকটি হচ্ছে পরিমাণ সূচক সংখ্যা,
আরেকটা হচ্ছে মূল্যমান সূচক সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের সূচক সংখ্যার প্রকারভেদ হচ্ছে তিনটি। একটি হচ্ছে মূল্য সূচক সংখ্যা, আরেকটা হচ্ছে পরিমাণ সূচক সংখ্যা, আরেকটা হচ্ছে মূল্যমান সূচক সংখ্যা। আমরা আজকে এই তিনটি সম্পর্কে জানব। তাহলে মূল্য সূচক সংখ্যা কিভাবে নির্ণয় করে, আমরা আজকে এগুলো কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখব। তাহলে শিক্ষার্থীরা, আমরা যদি কোনো দ্রব্যের মূল্য সূচক সংখ্যা নির্ণয় করতে যাই, তাহলে আমাদেরকে জানতে হবে ওই নির্দিষ্ট দ্রব্যের ভিত্তি বছরকে আমরা কিভাবে চিহ্নিত করি, আর ওই নির্দিষ্ট দ্রব্যের চলতি বছরকে আমরা কিভাবে চিহ্নিত করি। দেখো, যদি নির্দিষ্ট দ্রব্যের ভিত্তি বছরের মূল্য, আরেকটি হচ্ছে নির্দিষ্ট দ্রব্যের চলতি বছরের মূল্য। আমাদের মূল্য সূচক সংখ্যা নির্ণয় করার জন্য আমাদেরকে এই দুটো বিষয় জানতে হবে। সেটা হচ্ছে কোন দ্রব্যে, নির্দিষ্ট দ্রব্যে, ধরি আমরা যদি চালের সূচক সংখ্যা মূল্য সূচক সংখ্যা নির্ণয় করতে যাই, তাহলে আমরা যেহেতু মূল্য সূচক সংখ্যা নির্ণয় করতে যাচ্ছি, তাহলে আমাদের মূল্য মানে প্রাইস, আমরা প্রাইস হিসেবে ধরব। এটারও আমরা মূল্য সূচক সংখ্যা নির্ণয় করতেছি, এটারও মূল্য সূচক সংখ্যা নির্ণয় করতেছি, এবং যেটাকে আমরা ভিত্তি বছর ধরছি সেটাকে আমরা ধরব পি ও, আর যেটাকে আমরা চলতি বছর ধরছি তাহলে সেটাকে আমরা ধরব এন, পি এন। তাহলে ভিত্তি বছরের মূল্যকে আমরা পি ও ধরব, আর চলতি বছরের মূল্যকে আমরা পি এন ধরব। তাহলে মূল্য সূচক সংখ্যাকে আমরা ধরব মূল্য পি ও এন। আমাদের সূত্র হবে পি এন পি ও গুণ, যেহেতু আমরা সূচক সংখ্যাকে শতকরা প্রকাশ করি, সেজন্য আমরা 100 দ্বারা গুণ করব। 100 দ্বারা গুণ করলে আমরা মূল্য সূচক সংখ্যা পেয়ে যাব। তাহলে এখানে সামেশন কেন? আমরা যদি 2000 সালের ভিত্তিতে 2004 সালের সূচক সংখ্যা নির্ণয় করি, তাহলে পি এন হচ্ছে 52 আর পি ও হচ্ছে 50। তাহলে সামেশন কেন? সামেশন হচ্ছে যদি আমরা 2000 সালের কয়েকটি দ্রব্যের মূল্যর সাথে যদি 2004 সালের ওই একই দ্রব্যগুলোর মূল্যের সূচক সংখ্যা নির্ণয় করি, তাহলে ওই সবগুলো ভিত্তি বছর এবং চলতি বছরকে আমরা যোগ করব। সেজন্য আমরা এটা সামেশন ব্যবহার করেছি। অর্থাৎ একটি পণ্যের ক্ষেত্রে আমাদের সামেশনের প্রয়োজন নেই, যদি একাধিক দ্রব্য থাকে তাহলে আমাদের সামেশনের প্রয়োজন আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সূত্রের মাধ্যমে আমরা মূল্য সূচক সংখ্যা নির্ণয় করতে পারি। তাহলে পূর্বে আমরা যে উদাহরণটা দেখিয়েছি 2004 সালের সাপেক্ষে 2004 সালের যদি আমরা মূল্য সূচক সংখ্যা নির্ণয় করি, যেহেতু আমাদের দ্রব্যের মূল্য দেওয়া আছে, তাহলে আমরা এই সূত্রের সাহায্যে আমরা মূল্য সূচক সংখ্যা নির্ণয় করতে পারবো। এবার আসি পরিমাণ সূচক সংখ্যা। পরিমাণ সূচক সংখ্যা বের করতে হলে আমাদের ঠিক একইভাবে মূল্য সূচক সংখ্যার মতো আমাদের পরিমাণ সূচক সংখ্যায় এই দুটো বিষয় আমাদেরকে জানতে হবে। এখানে আমরা মূল্য ব্যবহার করেছি, পরিমাণ সূচক সংখ্যার ক্ষেত্রে আমরা মূল্যের জায়গায় পরিমাণ ব্যবহার করব। তাহলে আমরা বিষয়টি লিখি। নির্দিষ্ট দ্রব্যের
ভিত্তি বছরের পরিমাণ নির্দিষ্ট দ্রব্যের চলতি বছরের পরিমাণ। তাহলে শিক্ষার্থীরা তোমরা আগে জেনেছো আমরা মূল্য মানে প্রাইস হিসেবে এই পিটা আমরা মূল্যের ক্ষেত্রে ব্যবহার করেছি। ঠিক তদ্রূপ পরিমাণ মানে কোয়ান্টিটি ক্ষেত্রে আমরা কিউ ব্যবহার করব। ঠিক ভিত্তি বছরের ক্ষেত্রে Q0 আর চলতি বছরের ক্ষেত্রে QN ব্যবহার করব। তাহলে কিউ ও আর QN কে ব্যবহার করে আমরা পরিমাণ সূচক সংখ্যা সূত্র লিখব কিউ, যেহেতু আমাদের পরিমাণ কোয়ান্টিটি, তাহলে ON কে আমরা সামেশন QN সামেশন বাই কিউ ও এবং এটাকে শতকরা প্রকাশ করব। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা পরিমাণ সূচক সংখ্যা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগের উদাহরণে ফিরে যাই। আমরা এখানে 2004 সালে চালের প্রতি কেজি মূল্য 50 টাকা ধরেছি। যদি আমরা এখানে পরিমাণ মূল্যের পাশাপাশি পরিমাণটাকে ব্যবহার করি, ধরে নিলাম 2004 সালে এটির পরিমাণ হচ্ছে 25 কেজি, অর্থাৎ প্রতি কেজি 50 টাকা ধরে আমরা 25 কেজি চালের দাম কত হবে। 2004 সালে ঠিক একইভাবে প্রতি কেজি 52 ধরে আমরা যদি পরিমাণ যদি 30 কেজি আমরা ক্রয় করি, তাহলে আমরা 2000 সালের সাপেক্ষে 2004 সালে পরিমাণ সূচক সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো এই সূত্রের সাহায্যে। সেটা হচ্ছে যে আমরা যেহেতু 2000 সালকে ভিত্তি বছর ধরেছি, তাহলে 2000 সালের পরিমাণ হচ্ছে কিউ আর 2004 সালের ভিত্তি বছরকে আমরা ধরেছি QN। তাহলে আমরা এটাকে যদি আমরা 30 ভাগ 25 গুণ 100 দ্বারা বের করি, তাহলে আমাদের আসছে 30 ভাগ 25 গুণ 100 120, অর্থাৎ আমাদের 20% পরিমাণ সূচক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে শিক্ষার্থীরা, এখন আমরা মূল্যমান সূচক সংখ্যা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা মূল্যমান সূচক সংখ্যাকে আমরা ডিনোট করব ভি দিয়ে। তাহলে ভি ও এন সমান, এখানে মূল্যমান মানে মূল্য এবং পরিমাণ দুটো সমন্বয়। তাহলে আমরা যেহেতু পূর্বে পি এন কে এবং কিউ এন কে উপরে দিয়েছি, তাই মূল্যমান সূচক সংখ্যার ক্ষেত্রে সামেশন পি এন কিউ এন সামেশন পি নট কিউ নট 100। তাহলে এর সূত্রের সাহায্যে আমরা মূল্যমান সূচক সংখ্যা নির্ণয় করতে পারব। অর্থাৎ আমরা পূর্বের উদাহরণে ফিরে যাই। আমরা যদি এই উদাহরণটির সাহায্যে মূল্যমান সূচক সংখ্যা নির্ণয় করতে যাই, তাহলে 2004 সালের মূল্য 52 এবং 2004 সালের মূল্য 52 গুণ মূল্য 30 গুণ করে যদি 2000 সালের 50 মূল্য গুণ 25 গুণ করে যদি আমরা 100 দ্বারা গুণ করি, তাহলে মূল্যমান সূচক সংখ্যা হবে 52 গুণ 30 ভাগ 50 গুণ 25 গুণ 100।
তাহলে শিক্ষার্থীরা আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি 124.8, অর্থাৎ আমাদের 24.8% বৃদ্ধি পেয়েছে। তাহলে এভাবে আমরা মূল্যমান সূচক সংখ্যাটা নির্ণয় করতে পারি। এবার আসি সূচক সংখ্যা নির্ণয়ের বিভিন্ন উপায়। আমরা সূচক সংখ্যা নির্ণয়ের বিভিন্ন উপায় সম্পর্কে আজকে জানব। সূচক সংখ্যা, তাহলে সূচক সংখ্যাকে দুটি উপায়ে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। সূচক সংখ্যার নির্ণয়কে দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ভারহীন সূচক সংখ্যা, আরেকটি হচ্ছে ভারযুক্ত সূচক সংখ্যা। এবার আসি আমরা ভারহীন সূচক সংখ্যা নিয়ে আলোচনা করি। ভারহীন সূচক সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সরল সমষ্টি পদ্ধতি, আরেকটি হচ্ছে আপেক্ষিক গড় পদ্ধতি। ঠিক একইভাবে ভারযুক্ত সূচক সংখ্যাকেও দুভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে সরল সমষ্টি পদ্ধতি, আরেকটি হচ্ছে যে আপেক্ষিক গড় পদ্ধতি। এটা হচ্ছে ভারযুক্ত আর এটা হচ্ছে ভারহীন। তাহলে ভারহীন এবং ভারযুক্ত সূচক সংখ্যাকে আমরা এখন কিভাবে নির্ণয় করব সেটা শিখব। আসি আমরা ভারহীন সরল সমষ্টি পদ্ধতি। ভারহীন সরল সমষ্টি পদ্ধতি আমরা কিভাবে বের করব? ভারহীন সরল সমষ্টি পদ্ধতি আমরা পূর্বে যেভাবে বের করেছিলাম মূল্য সূচক সংখ্যা এবং পরিমাণ সূচক সংখ্যা, ঠিক একই পদ্ধতি। অর্থাৎ আমরা যদি এভাবে লিখি যে ভারহীন, আমরা এটাকে P1 লিখেছি যে সামেশন Pn সামেশন P0 100। আমরা এটাকেও লিখেছি যে Q0 সামেশন Qn সামেশন Q0 গুণ 100। তাহলে আমরা মূল্য সূচক সংখ্যা এবং পরিমাণ সূচক সংখ্যা যে সূত্র দুটি ব্যবহার করেছি, ঠিক একই ওই দুটি সূত্রকে আমরা সরল সমষ্টি পদ্ধতি বলি। এবং তাহলে ভারহীন আমরা যদি আপেক্ষিক গড় পদ্ধতি বের করতে যাই তাহলে একটু পরিবর্তন আসতেছে। তাহলে আমরা এটাকে মূল্য সূচক সংখ্যার ক্ষেত্রে আমরা বের করব, সেটা হচ্ছে যে সামেশন আমরা Pn P0। যেহেতু এখানে গড় পদ্ধতি রয়েছে, তাহলে এই সূত্রটাকে আমরা n দ্বারা ভাগ করব। এই সূত্রটাকে n দ্বারা ভাগ করে আমরা শতকরা প্রকাশ করব। এখন আপেক্ষিক গড় পদ্ধতিটাকে QON, এই সূত্রটাকে আমরা n দ্বারা ভাগ করব। সামেশন QN Q0 n, এটাকে 100 দ্বারা গুণ করব, অর্থাৎ শতকরা প্রকাশ করব। তাহলে আমরা মূল্য সূচক সংখ্যা এবং পরিমাণ সূচক সংখ্যাকে আমরা সরল সমষ্টি পদ্ধতি বলছি, আর মূল্য সূচক সংখ্যা এবং পরিমাণ সূচক সংখ্যার গড়কে আমরা আপেক্ষিক গড় পদ্ধতি বলছি। তাহলে তোমরা যদি এই দুটো সূত্রটা বের করতে পারো, তাহলে এই দুটো সূত্রের কে যদি n দিয়ে ভাগ করো, তাহলে তোমরা আপেক্ষিক গড় পদ্ধতিটা পেয়ে যাবে। তাহলে নিশ্চয় তোমরা খুব সহজে বের করতে পারবে। এবার আসি ভারযুক্ত সূচক সংখ্যা।
ভারযুক্ত সূচক সংখ্যার একটি হচ্ছে সরল সমষ্টি পদ্ধতি, আরেকটি হচ্ছে আপেক্ষিক গড় পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা, ভারযুক্ত সূচক সংখ্যার ক্ষেত্রে সরল সমষ্টি পদ্ধতিটা এটা হচ্ছে অনেকগুলো পদ্ধতি রয়েছে, এটা ব্যাপক, এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আপেক্ষিক গড় পদ্ধতি, অর্থাৎ ভারযুক্ত আপেক্ষিক গড় পদ্ধতির ক্ষেত্রে আমরা কিভাবে সূচক সংখ্যা নির্ণয় করব। তাহলে আমরা লিখি ভারযুক্ত আপেক্ষিক গড় পদ্ধতি। ভারযুক্ত আপেক্ষিক গড় পদ্ধতির ক্ষেত্রে আমরা ঠিক মূল্য সূচক সংখ্যা, ভারযুক্তের ক্ষেত্রে মূল্য সূচক সংখ্যা যদি আমরা নির্ণয় করি, তাহলে দেখা যাবে যে ঠিক এই সূত্রটাকে আমরা প্রসেসিং করে ব্যবহার করব। সেটা হচ্ছে যে আমরা এই ভারহীনের আপেক্ষিক গড়ের ক্ষেত্রে আমরা n দ্বারা ভাগ করেছি, এখানে আমরা ঠিক তার বিপরীতটা করব। সেটা হচ্ছে যে ভারযুক্ত মানে হচ্ছে যে এখানে ভর রয়েছে, ওয়েট রয়েছে, সে ওয়েটটাকে আমরা গুণ করে দেব। আমরা আগে n দ্বারা ভাগ করেছি, এবার আমরা n দ্বারা গুণ করে দেব। তাহলে আমরা সূত্রটা কিভাবে লিখতে পারি, লিখে আগে আমরা মূল্য সূচক সংখ্যার ক্ষেত্রে সূত্রটা লিখে নিই। সেটা হচ্ছে যে পি এন্ড পি নট, এই যে এটাকে আমরা কি করলাম, আমরা ওয়েট দ্বারা গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পর এই ওয়েটটাকে আমরা ওয়েটের যোগফলকে আমরা ভাগ করে দিব। ভাগ করে যদি আমরা শতকরা প্রকাশ করি, তাহলে ভারযুক্ত ক্ষেত্রে আমরা মূল্য সূচক সংখ্যা বের করতে পারবো। আর যদি পরিমাণ সূচকের ক্ষেত্রে বলি, তাহলে হচ্ছে আমরা ঠিক আগের মতো এই সূত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি, কিউ এন হচ্ছে কিউ নট ডাব্লিউ, আমরা এটাকে ওয়েট দিয়ে গুণ করলাম, তারপর ওয়েট সমষ্টিকে আমরা ভাগ করে দিলাম। এখানে যদি একাধিক ওয়েট হয় তাহলে আমরা এখানে যোগ করব, যদি একটি ওয়েট হয় তাহলে একটি ওয়েট গুণ করব এবং ওই ওয়েটটা দিয়ে ভাগ করব। তারপর এটাকে শতকরা প্রকাশ করলে আমরা ভারযুক্ত আপেক্ষিক গড় পদ্ধতি পেয়ে যাব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি মূল্য সূচক সংখ্যা এবং পরিমাণ সূচক সংখ্যা যদি মাথায় রাখতে পারি, তাহলে আপেক্ষিক গড় পদ্ধতিটা অর্থাৎ n দ্বারা ভাগ করা এবং ভারযুক্ত আপেক্ষিক গড় পদ্ধতি w দ্বারা গুণ করে w দ্বারা ভাগ করা, বা w এর সমষ্টি দ্বারা ভাগ করলে আমরা আপেক্ষিক গড় পদ্ধতি এবং ভারযুক্ত আপেক্ষিক গড় পদ্ধতি পেয়ে যাব।